আমি জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদ মোহাম্মদ সোহেল রানার ছোট ভাই মোহাম্মদ আলভিন আবিল হোসেন। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছিল। বের হওয়ার পর হাসপাতাল বলেন, জেলখানা বলেন, মর্গ বলেন, সব জায়গায় তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের সন্ধান পাইনি। 34 দিন পর আমার ভাইয়ের সন্ধান পেয়েছি আঞ্জুমান মফিজুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায়। আমার ভাইকে ফেসিস্ট খুনি হাসিনার পুলিশ বাহিনী কেবল আমার ভাইকে হত্যাই করেনি, আমার ভাইকে বেওয়ারিশভাবে দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লগে। দীর্ঘ 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে আমার ভাইয়ের কবরের সন্ধান পেয়েছি। এই 1.5 বছরে 5ই আগস্টের পর যারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এখন পর্যন্ত, যারা এখন সরকার গঠিত হয়েছে, যারা ইন্টারিম সরকার ছিল, যারা সমন্বয়ক ছিল, সবার দ্বারে আমরা ঘুরেছি। সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কেউ আমাদেরকে বলে নাই যে এটা করতে 1.5 বছর লেগে যাবে। এই 1.5 বছর পর আমার ভাইকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে বের করছে আমার ভাইয়ের কবরের সন্ধান। শুধু হাড্ডি বের করছে, শুধু হাড্ডি। একটু আসতে চাই যে হচ্ছে আপনার মা কবে থেকে ওই কবরের ওখানে যাওয়া আসা করতো? আমার মা যখন আমরা 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওখানে দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে 114টা কবর ছিল। মানে তখন আমরা আইডিয়া করতে পারি না যে কতটা কবর ছিল বা কি, বা এক কবরে কয়জন আছে। তো আমার মা ওই কবরস্থানে আমরা যখন তার 2 দিন পর আমরা নিয়ে যাওয়ার পর একটা গাছের নিচে আর কি আমার মা ওখানেই দাঁড়ায় বলতেছে এই আশপাশ দিয়ে আমার সোহেল আছে, এই আশপাশ দিয়ে আছে। তো ওখানে দাঁড়িয়ে আমার মা কান্নাকাটি করছে। পরে আমার মাকে আমরা নিয়ে আসা পড়ছি। তার 2 দিন পর মা একে চলে গেছিল। তো ওখানে আবার কবরস্থানের কিছু লোক ছিল যারা কিনা আবার আপনার ভিডিও করছে, মানে আমার মা কান্নাকাটি করছে, তারা ভিডিও করছে। এখন তো ভাই সন্তান হারাইছে ওনারা ভিডিও করতেছে। তো ভিডিও করে ছাড়ছে, আপলোড করার পর ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা সবাই দেখছে। মানে একদম শুরুতে, তখন কেউ জানতো না। তো আমার মা প্রতিনিয়ত এভাবে আমাদেরকে না বলে চলে যেত কবরস্থানে, এভাবে না বলে চলে যেত। কিন্তু আল্লাহর কি নীলা খেলা, ওই 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে সেই গাছটার নিচে আমার ভাইয়ের কবরের সন্ধান পাওয়া গেছে। এটা শোনার পর আমরা নিজেরাই হতবাক হয়ে গেছি। আপনাদের ভাই বোনের মধ্যে সে কততম? আমার ভাই ছিল সবার বড়। আমরা 4 ভাই 1 বোন। আমার ভাই কোনো ছাত্র ছিল না, আমার ভাই কোনো রাজনৈতিক দলের ছিল না। আমার ভাই ছিল সাধারণ গার্মেন্টস ব্যবসায়ী, এক্সপোর্টের দোকান ছিল আমাদের এলাকায়, উনি এক্সপোর্টের ব্যবসা করতো। আমার ভাইয়ের শেষ জায়গাটুকু আমরা দেখতে পাইনি, এক মুঠো মাটিও আমরা কবর দিতে পাইনি পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক 114টি কবর। দীর্ঘ 1.5 বছর পর আমার ভাইয়ের কবরের সন্ধান পেয়েছি। আমার ভাইয়ের সন্ধান যে পাই দিয়েছে আমাদেরকে, সে আজও নিখোঁজ, তার ভাই আজও নিখোঁজ। 26 জুলাই তার ভাই বাসার থেকে বের হয়ে আজও নিখোঁজ। তার ভাইয়ের কোনো সন্ধানই পাই নাই। মাত্র 114টা কবরের ভেতরে 8টা কবর শনাক্ত হয়েছে। আর বাকি যে কবরগুলো, তাদের ফ্যামিলি কিন্তু আজও খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। তারও আমাদের মতো দাঁড়ে ঘুরতেছে। কিন্তু যেখানে ইন্টারিম সরকারের বিভিন্ন জায়গায় গিয়েও আমরা কোনো ফায়দা পাই নাই। আমরা আমাদের ভাইদের সন্ধান পাইতে 1.5 বছর লাগাই দিয়েছে। তারা নামার কিছুদিন আগে আমাদের ভাইদের কবর সন্ধান পাই দিয়েছে। তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দেব। এখন দেখতেছি যে বিএনপি সরকার, যারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার হয়েছে, কারণ জুলাই গণঅভ্যুত্থান না হলে তারা আজকে এই সরকার গঠিত করতে পারতো না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2028 সাল পর্যন্ত, 28 সাল কি আরও বেশি থাকতো। মানে ওরা নিজেরাই আর কি, মানে নির্বাচন হইতো না, কিছু হইতো না, ওরা এমনি আর কি ওরা দেশ চালাইতো। কিন্তু আজকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকার হয়েছে, তারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে গাদ্দারি করেছে। এই যে বিএনপি সরকার, আমি বিএনপি সরকারকে স্পষ্টভাবে বলবো, জনাব তারেক রহমানকে স্পষ্টভাবে বলবো, জুলাই সনদ নিয়ে তালবাহানা চলবে না। জুলাই সনদ নিয়ে যদি তালবাহানা হয়, তাহলে আপনি ভুলে যায়েন না, আপনি এই বাংলাদেশে আজ আমাদের ভাইদের যদি জীবন না দিত, তাহলে এই বাংলাদেশে আপনি পাড়া দিতে পারতেন না। আপনার মার জানাজা এত মানুষ হতো না। আজকে যদি এই ইন্টারিম সরকার যদি এই 1.5 বছরের ভেতরে যদি আমাদের ভাইদের একটা হত্যার বিচার করতো, তাহলে বলতে পারতাম আমাদের ভাইদের একটা হত্যারও বিচার করছে। এই 1.5 বছরের ভেতরে মাত্র 61টা পুলিশকে ধরা হয়েছে। এই 61টা পুলিশের ভেতরে অনেকে জামিন পেয়ে গেছে। আর আওয়ামী লীগের, ছাত্রলীগের এটির কথা তো নাই বলি, যেখানে পুলিশের সংস্কারে হয় না এখন পর্যন্ত, যেখানে বিভিন্ন দপ্তরে এখনও আওয়ামী লীগের দোষরা বসে আছে। এখন অনেক সাধারণ মানুষই বলে যে আওয়ামী লীগের আমলে ভালো ছিল, কিন্তু তারা তো জানে না যে যারা সন্তান হারিয়েছে তাদের সামনে এই কথাগুলো বললে তাদের কতটা কষ্ট হয়। কিন্তু আমরা আজকে বাধ্য হয়ে বলি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভালো ছিল। কেন বলবো? যারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়েছে, তারা আজকে কেন গাদ্দারি করতেছে? ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা ভালো বলবে,
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা ভালো বলবে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেখেন আপনারা এই 15 বছরে যারা নির্যাতন গুমের শিকার হয়েছে, যারা জুলাই আগস্টে যারা সন্তান হারিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইতিহাসটা কি ছিল। একটা প্রবাদ আছে, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা দেয় তাদের ছেলেদেরকে। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদেরকে, তাদের ছেলেদের কবর। এর জলজান্ত প্রমাণ আমরা বিগত 1.5 বছর পর আমি আমার ভাই ডিএনএ টেস্টের মাধ্যমে আমার ভাইয়ের কবরের সন্ধান পেয়েছি, শুধু পেয়েছি হাড্ডি। আমার ভাইয়ের শেষ জায়গাটুকু দেখতে পারি নাই। আমার ভাই তো আমি সন্ধান পেয়েছি, কিন্তু আমার ভাইয়ের যে খোঁজ পাওয়া দিচ্ছে তার ভাই আজও নিখোঁজ। এরকম আরও অনেক নিখোঁজ আছে। আপনার জাতিসংঘ অনুসারে 1400-র অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করা হয়েছে। সংখ্যাটা আরও অনেক বেশি। সংখ্যাটা আজও কতজনকে যে হত্যা করা হয়েছে সেই সংখ্যাটা আজ পর্যন্ত বের করতে পারলো না। কিন্তু এখন পুলিশ হত্যার বিচার নিয়ে কথা বলতেছে। আচ্ছা, পুলিশ হত্যার বিচার করেন, আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য তদন্ত করেন। আপনার মা কি কখনো জিজ্ঞাসা করেছেন যে মা যখন ওই গাছতলা পর্যন্ত যায় এই বেশি আর সামনে আগায় না কেন? মাকে আমরা প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম। মা বলতো যে এই আশপাশ দিয়ে আমার ছেলে আছে, এই 4-5টা কবরের ভেতরে আমার ছেলে আছে, আমার মন টানে যে এখানেই আছে। একটা বিষয় দেখেন আপনি, আমার নানি গতকালকে ইন্তেকাল করেছে। আমার নানির একটা ইন্টারভিউ আছে, যে ইন্টারভিউতে উনি স্পষ্টভাবে বলেছিল যে, সাংবাদিক ভাই প্রশ্ন করছিল যে আপনি কি আপনার নাতি হত্যার বিচার চান কি? উনি সাথে সাথে কেঁদে দিছে, বলছে যে নাতি যে কত আদরের সেটা নানিরাই জানে। আমার নাতি হত্যার আমি বিচার চাই। আমার নাতির আমি শেষ দেখা দেখতে পাই না। আমার নাতি 18 জুলাই বাসায় ছিল, ওই দিন আবার আমার মামাতো ভাই ছড়াগুলি খাইছিল। তো আমার নানি আবার বলতেছে ভাইয়াকে যে তুই কোনো দিকে যাইস না, আশেপাশে তো গেঞ্জাম চলতেছে, বাসায় থাক। তারপরে নানিরে বলতেছে, মারে বলতেছে যে আমি বাসায় থাকবো, এই আপনারা যান, আপনারা যে মামাতো ভাইকে দেখে আসেন। কিন্তু বাসায় এসে আর ভাইকে পায় নাই, নানি পায় নাই। একটা জিনিস চিন্তা করেন যে আমার ভাইয়ের পরিচয় থাকা সত্ত্বেও আমার ভাইকে ফ্যাসিস্ট সরকার আমার ভাইকে বেওয়ারিশভাবে দাফন করছে। একটা লাশ কিভাবে 5 দিন পর বেওয়ারিশভাবে দাফন করে? 34 দিন পর যখন জানতে পারছি, আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে একটা বেওয়ারিশ সার্টিফিকেট দেয়, যে সার্টিফিকেটে লেখা ছিল 18 জুলাই যাত্রাবাড়ি, যেদিন আমার ভাই বের হয়েছে, 18 জুলাই যাত্রাবাড়ি দক্ষিণ কাজলা মহাসড়কের উপর ভিকটিমকে কোটা আন্দোলন চলাকালীন অবস্থায় তাকে প্রথমে গানশট দিয়ে গুলি করে, তারপরে এত পরিমাণ তাকে ছড়া গুলি করছে যেটা গুণে শেষ করা যায়নি। ওই সার্টিফিকেটে লেখা ছিল আপনার, ওই সার্টিফিকেট তারপর লেখা ছিল যে উনাকে ছাত্র জনতা ঢাকা মেডিকেল নিয়ে যায় 8টা বাজে, আর 9:45-এ মৃত্যুবরণ করে রক্তক্ষরণের কারণে। আর মাত্র 5 দিন পর বেওয়ারিশভাবে তাকে দাফন করে। কিন্তু আমরা 18 জুলাই আমাদের ভাই যখন বাসার থেকে বের হয়েছে তার 3 দিনের মাথায় আমরা ঢাকা মেডিকেল যাই। এখানেও প্রশ্ন আছে, যে প্রশ্ন করতে পারেন যে 3 দিনের মাথায় কেন গেছেন, ওই সময় কেন গেলেন না? আমরা আশেপাশে খুঁজছি। আমাদের এমন একটা অবস্থা ছিল, আমাদের রায়েরবাগের, মানে আমাদের যাত্রাবাড়ির ভেতর যে রায়েরবাগ, যাত্রাবাড়ি, শনিয়াকড়া, কাজলা, এমন একটা অবস্থা ছিল যে বাসা থেকে বের হওয়ার কোনো একটা ছিল না। মানে আমাদের বাসার সামনে এক ছেলেকে মারছে, একটা ছোট ছেলে 4 বছরের, সে বারান্দায় দাঁড়িয়ে ছিল, তার চোখে গুলি লাগছিল, বারান্দা থেকে সে মারা গেছিল। আমার বাসার সামনের ঘটনা। তখন আমরা বাসা থেকে বের হইতে পারি নাই। কিন্তু কষ্ট লাগে, একটা মানুষের ওয়ারিশ থাকা সত্ত্বেও কীভাবে বেওয়ারিশভাবে দাফন করে, আর একটা লাশ কীভাবে 5 দিনের মাথায় বেওয়ারিশভাবে দাফন করে। আমরা বলেছিলাম, অনেকবার বলেছিলাম যে শাহবাগ থানার সাবেক এসআই মোহাম্মদ জব্বার, যার নির্দেশে আমাদের ভাইদেরকে বেওয়ারিশভাবে দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে। এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম কীভাবে আমার ভাই সহ এই লাশগুলোকে কীভাবে 5 দিনে বেওয়ারিশ, মানে কীভাবে তারা বেওয়ারিশ বানিয়ে নিয়ে দাফন করলো। 5 দিনে তো একটা লাশ বেওয়ারিশ হয় না। আর একটা মানুষের পরিচয় থাকা সত্ত্বেও বেওয়ারিশভাবে দাফন করে, সেই ফ্যাসিস্টদের বিচার আজও হয় নাই। এই 1.5 বছরের ভেতরে যারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টিরিম সরকার বলেন, সমন্বয়ক বলেন, যে সকল রাজনৈতিক দলরা আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে, তারা কি করলো? তারা কি বিচারের কথা বলে? এখন তো দেখি না কাউকে বিচারের কথা বলতে। আমরা শুধু একটা কথাই বলবো যে এই বাংলাদেশে আমি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত বিচার দেখি নাই। এই বাংলাদেশে আমি দেখি নাই, আপনি দেখেছেন কি না আমি জানি না, আমি দেখি নাই। আমি আমার মতামত দিলাম। আমি জন্মের পর থেকে এই বাংলাদেশে সুষ্ঠু বিচার দেখি নাই। এই বাংলাদেশে আজও বিচার হবে কি না আমি জানি না। কিন্তু উপরে একটা দুনিয়া আছে, সেখানে একজন আছে, তার আদালতে ইনশাল্লাহ বিচার হবে। তার আদালতে শুধু খুনি হাসিনার বিচার না, তার আদালতে শুধু খুনি হাসিনার ছাত্রলীগ, পুলিশ বাহিনী তাদের বিচার না, তার আদালতে তাদের সহ আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যারা গাদ্দারি করেছে তাদের বিচারও হবে
ইনশাআল্লাহ। আপনার বড় ভাইয়ের পরিবারে কে কে আছে? আমার বড় ভাইয়ের পরিবারে কেউ না, আমার ভাই ছিল। জি। আপনার মা যখন যেতেন তখন কি কবর শনাক্তের আগ পর্যন্ত উনি কি নিজে থেকে কোনো কবরকে শনাক্ত করেছিলেন? না, নিজে থেকে বলতো ওই গাছের নিচে কান্নাকাটি করতো, আর উনি বলতো, আর আমরা বলতাম যে আছে। আমরাও মানে তখন আমরাও আর কি মানে নিজেকে আর কি বলতাম যে না 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 ভাইয়া নাই। কিন্তু এত এত প্রমাণ পাইছি যে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার ভাইকে যে ভর্তি করছে, এক থার্ড জেন্টার আমার ভাইকে ভর্তি করছে ঢাকা মেডিকেলে। ভর্তি করলে কিন্তু একটা টিকিট থাকে, সেই টিকিটটা আমরা পাই। সে তার সাথে নাম্বারে কন্ট্যাক্ট করি, সে বললো যে 18 জুলাই আমরা ওখানে ছিলাম, আমরা অনেক রুগীকে ভর্তি করছি, যারাই আর কি সিএনজি দিয়ে রিক্সা দিয়ে আসছে তাদেরকে আমরা টিকিট কেটে ভর্তি করছি। আমাদেরকে অনেক টর্চারও করা হয়েছে, ছাত্রলীগ আমাদেরকে টর্চারও করছে। আমরা আমাদের নাম্বার বন্ধ রাখছিলাম। এই কিছুদিন আগে যোগাযোগ করছি, উনি বলল যে আপনার ভাই আমার মানে মনে আসতেছে না, আমাদের মনে আসতেছে না। মানে আনন্দবাজারে যে হিজলাগুলো ছিল তাদের ভূমিকা অনেক ছিল, আমার ভাইকে আগে হিজলা ভর্তি করছিল, আমার ভাইকেও। কিন্তু আমার কষ্ট একটাই যে আমাদের ভাইদের এই যে জুলাই আন্দোলন হলো, এই যে আমাদের ভাইরা জীবন দিল, এই যে বৈষম্য দূর করার জন্য আমাদের ভাইরা জীবন দিল, বৈষম্য কি দূর হয়েছে? এখন অনেকেই বলে যে আগের দিনগুলোই ভালো ছিল, কিন্তু আমাদের ভাইরা তো কোনো স্বার্থর জন্য জীবন দেয় নাই। আমাদের ভাইরা জীবন দিয়েছে বৈষম্য দূর করার জন্য, আমাদের ভাইরা জীবন দিয়েছে রাষ্ট্রটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। কিন্তু আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যারা আর কি ক্ষমতায় আসতেছে, যারা ক্ষমতায় ছিল, যারা মানে যারা এখন বড় বড় জায়গায় আছে, যারা এই কাজগুলো করবে, তারাই যদি এই কাজগুলো না করে তাহলে আমরা কি করব বলেন? আমরা শুধু আল্লাহর কাছে বিচার চাবো। ওই আল্লাহ ইনশাল্লাহ খুনি হাসিনাকে যেভাবে ধ্বংস করছে, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যারা গাদ্দারি করতেছে তাদেরকে ওই আল্লাহ ধ্বংস করে দিবে। আমাদের মায়েদের চোখের পানির প্রত্যেকটা ফোঁটার হিসাব একদিন দিতে হবে। শুধু খুনি হাসিনা, পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এদেরকে না, এদেরকে সহ যারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বেইমানি করতেছে তাদেরকেও দিতে হবে প্রত্যেকটা ফোঁটার হিসাব আমাদের মাদের চোখের পানির। শুধু শেষের দিকে তো আসতেছে, আপনার মায়ের যে ভাইকে খুঁজে পাওয়ার ব্যাপারটি, সেইটিকে আপনি একজন ভাই হিসেবে কিভাবে দেখেন, যে মায়ের সাথে সেটির সম্পর্ক ব্যাপারটি? আসলে যেখানে আমি আমার ফ্যামিলিকে এখন পর্যন্ত সামলাইতে পারি নাই, আর কখনো সামলাইতে পারবো কিনা আমি জানি না। কারণ আমি আমার ভাইয়ের লাশটা পর্যন্ত দেখতে পারি নাই। আমার ভাইয়ের কবরের সন্ধান পেয়েছি, এই জন্য আমি ইন্টারিম সরকারকে ধন্যবাদ তো দিচ্ছি। কিন্তু এই কাজটা তো অনেক আগে করা উচিত ছিল। এই কাজটা তো ফেসিস্ট সরকার থাকা অবস্থায় আমরা এই কবরের কথা জানি। এমনকি একটা ঘটনার কথা আমি আপনাকে বলি, আপনার এটা হলো সম্ভবত 28 জুলাইয়ের ঘটনা। তখন সম্ভবত নেট আসছিল, তো তখন একটা ভিডিও দেখতে পাই এক বাইক ব্লগারের মাধ্যমে, মানে ওই ভাইয়ের পেজে, যে এই কবরগুলারই মানে একসাথে অনেকগুলো কবর দিছে, জানি না কার মার সন্তান এখানে শুয়ে আছে, তাদের পরিচয় কি। তো আমার মা ওই ভিডিওটা দেখেও কান্না করে দিছিল। আমার মা বললো যে, আমার মাও তখনও, আমরা বিশ্বাস করি না যে আমার ভাই হয়তো কোনো জায়গায় আছে বা কোনো জায়গায় আটকা পড়া আছে, হয়তো এসে পড়বে। তখন আমার মা কান্নাকাটি করতো, ওই ভিডিওটা দেখে কান্নাকাটি করতো প্রতিনিয়ত। ওই দেখানোর পর থেকে প্রতিনিয়ত ওই ভিডিওটা দেখতো আর কান্নাকাটি করতো, আর বলতো যে না জানি কার মার সন্তান এখানে ঘুমিয়ে আছে। কিন্তু ভাই দেখেন, আপনার 34 দিন পর যখন জানতে পারলাম যে আমার ভাইয়ের কবরটা ওখানে আছে, মানে আমরা ওই ভিডিওটা দেখে আফসোস করতাম, কিন্তু তখন আমরা জানতাম না যে আমার ভাইয়ের কবর ওখানে। কিন্তু 34 দিন পর যখন জানতে পারি যে আমার ভাইকে ওখানে দাফন করছে, একসাথে 114 জনকে দাফন করছে। এবং এখন বর্তমানে আপনার যদি প্রত্যাশার দিক থেকে আসেন, তাহলে প্রত্যাশা কী করবো ভাই বলেন? এই যে হাদি ভাই, ওসমান হাদি ভাই আমাদের জন্য কথা বলেছে, আমাদের ভাইদের বিচারের জন্য কথা বলছে, দেশের জন্য কথা বলেছে। সে দেশের জন্য কথা বলছে, আমাদের জন্য কথা বলছে। তার কি হলো? সে জীবন দিল, তাকে হত্যা করা হলো। কিন্তু তাকে যখন হুমকি করা হয়েছিল, তিনি শাহবাগ থানায় চিঠি করছিল আর বলেছিল তাকে বিভিন্ন নাম্বার থেকে হুমকি করা হচ্ছে, কিন্তু শাহবাগ থানা কোনো পদক্ষেপ নেয় নাই। কিন্তু এখন দেখেন ভাইয়ের কবরের সামনে কত নিরাপত্তা দিচ্ছে পুলিশ বাহিনী। এই নিরাপত্তা দিয়ে কোনো লাভ নাই। এই দেশে বিপ্লবী সন্তান কখনো জন্ম হবে না, জন্ম হওয়ার আগেই তাকে মেরে ফেলা হবে। এই দেশে কোনোদিনও বিচার হবে না। এই দেশে বিচার হবে কি? এদেশে আমি জন্মের পর বিচার দেখি নাই, আর সামনে বিচার দেখবো কিনা জানি না। কিন্তু আল্লাহর কাছে প্রতিনিয়ত কই, আল্লাহ আমাদের মরার আগ পর্যন্ত আমাদের ভাইদের মানে আমরা মরার আগে পর্যন্ত জানি দেখে যেতে পারি আমার ভাইদের হত্যার বিচার, তাহলে আমরা মরলেও শান্তি পাবো।